আজকে ইনস্ট্রুমেন্ট পড়াবো আর কিছু এক্সরে পড়াবো যদি টাইম থাকে, ঠিক আছে? এই ইনস্ট্রুমেন্ট গুলো দেখেছিস কেউ? আবার দেখে না, তুই দেখে না, তোরা এটা দেখে না, দেখে পাস করে দিবি, ঠিক আছে? এটা দেখে না, দেখে পাস করে দিবি, ঠিক আছে? এবার দেখে দেখে টাচ করে না, একবার টাচ করে দেখে আবার আমাকে ব্যাক করে দিস, কি কি কাজ কি, এর নাম কি পরে বলছি, ঠিক আছে? আচ্ছা, তোদের পার্ট 1 তাই তো? আচ্ছা, ওই এক্সরেটাও এটা যদি হয়ে যায়, 3টে ইনস্ট্রুমেন্ট আজকে পড়াবো। 3টে ইনস্ট্রুমেন্ট যদি পড়ানো হয়ে যায়, টাইম থাকে, তাহলে এক্সরে কিছু পড়াবো। আমার আওয়াজ শুনতে পাচ্ছিস? কি নাম কি? কোথায় চলছে, কোথায় দেখলি, দেখেছিস? ওদিকে পাস করে দে, ওরা দেখেনি। আচ্ছা, এদের কোনো গ্রুপ আছে? আচ্ছা, গ্রুপে এটা দিয়ে দেন, তাহলে ওদের ফোনে যদি চলে, ঠিক আছে, গ্রুপে দিয়ে দেন। আচ্ছা দে, এবার ইনস্ট্রুমেন্ট দেখা হয়ে গেছে সবার? কি স্মেল দেখছিস নাকি? হ্যাঁ, লেন্থটা তো কি করে মেজার করে? হ্যাঁ, ঠিক। আচ্ছা, একটা গ্রুপে তোদের এই প্রেজেন্টেশনটা দেখ, এখানে একটা ভিডিও আছে, শর্ট ভিডিও, ওটা চলছে না, তোরা ফোন থেকে দেখ তো চলছে কিনা। শেয়ার করে দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে, ততক্ষণে দেখ। হয়ে গেছে, এটা দেখা হয়ে গেছে। এটা সবাই দেখলি? এটার কি নাম? রাইলস টিউব। আর একটা কি নাম? ন্যাসোগ্যাস্ট্রিক টিউব। তো এটা এমনি দেখেছিস কোথাও পেশেন্টের? মেন যেটা ইন্ডিকেশন ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিং, মানে ও যেটা বললো, কাদের ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিং লাগবে? কনসাস হতে পারে, আনকনসাস হতে পারে। আনকনসাস মানে সে নিজে থেকে খেতে পারছে না, কিন্তু কনসাস খেতে পারছে না, এরকম কি হতে পারে? স্ট্রোক পেশেন্ট যাদের খেতে গেলেই অ্যাসপিরেট করে যাচ্ছে, নাক দিয়ে চলে যাচ্ছে, বোঝা গেছে? বোথ কনসাস আনকনসাস ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিং। আর কি মেডিকেশন, এই যারা সিক পেশেন্ট নিজে থেকে খেতে পারছে না, তাদের তো ট্যাবলেট, সব তো ইনজেকশনে নেই, ট্যাবলেট আছে কিছু। ট্যাবলেট কি করে দেবো? ভেঙে গুড়িয়ে পেস্ট করে এই ফিডিং এ দেবো, বোঝা গেছে? আর কি কি আছে? ডিকম্প্রেশন, এটা তো বললাম। ডিকম্প্রেশন ধর কোনো সার্জারির আগে, কোনো প্রচন্ড ডিউরিং সার্জারির আগে, ইন্টুবেশনের আগে, যাতে অ্যাসপিরেশন না হয়ে যায়। অ্যাসপিরেশন মানেটা কি? স্টোমাকের কন্টেন্ট গুলো ট্রাকিয়া দিয়ে লাংসে চলে গেছে, ওই জন্য কিছুটা বার করে নি। আর একটা কি? গ্যাস্ট্রিক লাভাজ। এটা কি? লাভাজ মানেটা কি? বমি না, ধর পয়জনিং, কেউ পয়জনিং খেয়েছে, আমি তাকে রাইস টিউব পড়াবো, সে কনসাস আছে, সে খেতেও পারছে, কিন্তু তাকে আমি রাইস টিউব পড়াবো, 200 ml ওয়াটার এগুলো দিয়ে, মানে আমি ইনজেক্ট করব, কিন্তু আবার বের করে নেবো, বোঝা যাচ্ছে? মানে পয়জনিংটাই বের করার চেষ্টা করছি। এটা সব পয়জনিং এ করা যাবে না, কিছু কিছু পয়জনিং করা যাবে, এবং টাইম পিরিয়ড আছে। তাহলে এতগুলো ইন্ডিকেশন। কি কি যদি আমি আবার বলি ইন্ডিকেশন? আপার জিআই হেমারেজ কেন করব? যে সত্যিকারের কনফার্ম করার জন্য আপার জিআই হেমারেজ, এবং ডিকম্প্রেশনের জন্য। অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস, ঠিক আছে, ওটা চেক করার জন্য গ্যাস্ট্রিক জুস থেকে। ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিং, মেডিকেশন, ডিকম্প্রেশন, গ্যাস্ট্রিক লাভাজ, এতগুলো ইন্ডিকেশন আছে, মেন ইন্ডিকেশন। আরো আছে, এগুলো মেন। এবার যদি মেটেরিয়ালটা আসি, এটা কি জিনিস? এটা সবার টাচ করে দেখলি তো? এটা পিভিসি টিউব একটা, ঠিক আছে? এর যে দেখ, ভালো করে খেয়াল করেছিলিস কিনা দেখবি, এর টিপ, এটা টিপ বলে তো? টিপটা ব্লান্ট, ছুচালো না, মানে সাপ না, ব্লান্ট। কেন ব্লান্ট? এটা নাক দিয়ে যখন পড়ানো হয়, যাতে কোনো অঘটন না ঘটে, তাই তো? যাতে পারফোরেশন না করে যায়, এইসব আমি তো ঠিলে ঠিলে পড়াবো, তাই তো? এটা গেছে, ভিডিওটা গেছে তোদের গ্রুপে, দেখ। চলছে না? ঠিক আছে, পরে আমি এটা দিয়ে দেবো, একটা ইউটিউবে দেখে নিস, তাহলে দেখলে বুঝতে পারবি। চলছে তো? হ্যাঁ, আচ্ছা, এটা কি করে প্রজেকশন হবে? এটা দেখতে পাচ্ছিস তো? দেখা যাচ্ছে তো? সাউন্ড হয়? শুনতে হবে না, কি মানে কি হচ্ছে শুধু সেটা দেখ, আমি বলে দেবো কি করে। দেখ কি করে এটা পড়াচ্ছে, দেখে নিয়েছিস কি করে পড়াচ্ছে? ঠিক আছে, বোঝা গেছে কি করে এটা কি করে পড়ালো? হ্যাঁ, যেটা বলছিলাম, এবার দেখ ওরকম করে তো ঠিলে ঠিলে পড়াচ্ছে তো। যদি টিপটা শার্প হয়, তাহলে তো ট্রমাটিক কোনো ইনজুরি হয়ে যাবে ভেতরে, এই জন্য এটা ব্লান্ট আছে। আর একটা কি?
এখানে একটা রেডিও ওপেক লাইন আছে পুরোটা লেন্থ জুড়ে। কেন আছে? এর কারণ হচ্ছে কনফার্মেশনের জন্য। আমি যে ওরকম করে, আমি তো যে যখন খেয়াল করলি ভিডিওটাতে, ও কিন্তু আমাকে ঠিলে ঠিলে পড়াচ্ছে। ওইটা আইদার ট্রাকিয়াতেও যেতে পারে, আবার ইসোফেগাস দিয়ে স্টোমাকেও যেতে পারে। ও কি দেখতে পাচ্ছে বাইরে থেকে? দেখতে পাচ্ছে না, কিন্তু ট্রাকিয়াতে গেলে প্রচন্ড কাফ হবে যদিও, কিন্তু যেতে পারে। আনকনসাস পেশেন্ট, সে তো কাশতে পারবে না। বুঝতে পারছি কি বললাম? তাহলে সেটা আমি জানবো কি করে যে এটুকু ক্লিয়ার হচ্ছে যে এখানে তো দুটো 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 লাইন আছে, একটা ট্রাকিয়া, একটা ইসোফেগাস। নাক দিয়ে যখন আমি যাচ্ছি, ট্রাকিয়াতেও যেতে পারে, আবার ইসোফেগাসও যেতে পারে। আমি বাইরে থেকে দেখে বোঝাতে পারবো না যে আনকনসাস পেশেন্ট। সেটা কনফার্ম করবো কি করে? একটা আমাকে এক্স-রে করতে হবে। প্রপার যদি রাইলস টিউব হয়, দেখ একটা স্ট্রেট লাইন দেখা যাবে, কোনো ব্রঙ্কাসের পাথকে ফলো করবে না। ব্রঙ্কাস কোথায় কোথায় আছে? এদিক দিয়ে একটা ডাইভার্টটা আছে, ওদিক দিয়ে একটা আছে, কোনো পাথকে ফলো করছে না, কোনো জায়গায় কয়েলিং নেই, স্ট্রেট। এবং এর টিপটা ডায়াফ্রামের কোথায় থাকবে? উপরে থাকবে না নিচে থাকবে? কেন উপরে থাকলে কি অসুবিধা? ডায়াফ্রামের উপরে মানে কি? লাংস, তাই তো? ডায়াফ্রামের নিচে স্টোমাক। ওইটা কি ঠিক হয়েছে প্লেসমেন্টটা? তাহলে ওটা কোথায় চলে গেছে? কোন লাংসে গেছে? রাইট ব্রঙ্কাসে চলে গেছে। বোঝা গেছে? এটা হচ্ছে কি করে? এখানে যে রেডিওপেক লাইনটা আছে ওইটার জন্য হচ্ছে। এবং এটা কনফার্ম একটা এক্স-রে করতে হবে। এক্স-রে করার জন্য পেশেন্টটাকে নিয়ে যাও, এক্স-রে করো, প্লেট আসবে, তারপর বেড সাইড আমি কি করে বুঝবো যে এটা ঠিকঠাক জায়গায় গেছে? অসকাল্টেশন। কি করে অসকাল্টেশন? স্টেথোস্কোপ পেশেন্টের এপিগ্যাস্ট্রিয়ামে রাখতে হবে। রাইলস টিউব পড়ানো হয়ে গেছে, একটা বড় 50 ml এর সিরিঞ্জ, আমরা যেগুলো ছোট দেখি এগুলো 10 ml, ওটা না, বড় 50 ml এর সিরিঞ্জ, এয়ার ফোর্সফুলি এই জায়গাটাতে যেখান থেকে খাওয়া দাওয়ার দেবে, মেডিকেশন দেবে, এই জায়গাটাতে ফোর্সফুলি ইনজেক্ট করতে হবে, একটা শব্দ হবে, সেটা এখানে বুঝতে পারবো। যদি স্টোমাকে যায়, এয়ারটা এদিক দিয়ে বেরোবে তো, আমি এখানে আমার ধরা আছে স্টেথোস্কোপ, একটা সাউন্ড পাবো। যদি সাউন্ড না পায় তাই মানে কি বুঝবো? লাংসে চলে গেছে। বোঝা গেছে? অসকাল্টেশন মেথড। আর একটা এক্স-রে মেথড আর একটা হয়, আমি এখান থেকে আবার টানলাম, যদি দেখি এটা গ্যাস্ট্রিক জুস, পিএইচ টেস্ট করে, তাহলে এটা স্টোমাকই আছে। বোঝা গেছে কি কিভাবে কনফার্ম করলাম? আচ্ছা, এবার এর কমপ্লিকেশন কি হতে পারে? ধর লাংসে চলে গেল, যদি লাংসে যায়, কেউ ভালো করে কনফার্ম করলো না যে লাংসে গেছে না স্টোমাকে গেছে, সে ওখানে আবার খাবার দিয়ে দিল, ওষুধ দিয়ে দিল, জল দিয়ে দিল, তাহলে কি হবে? ওটা নিউমোনিয়া হয়ে যাবে, অ্যাসপিরেশন নিউমোনিয়া। খুব এরকম করে যখন পড়াচ্ছে, খুব ফোর্সফুলি পড়াচ্ছে, একবারে মানে তাড়াতাড়ি করে যাচ্ছে তাই ভাবে, তাহলে কি হতে পারে? পারফোরেশন হতে পারে, তাই তো? কি পারফোরেশন হবে? ইসোফেগাস। কন্ট্রাইন্ডিকেশন কাদের করবো না, কাদের করবো না? বেসিলার স্কাল ফ্র্যাকচার। এই তো আমাদের স্কাল, যখন এটা এই নাক দিয়ে যখন ঢোকাচ্ছে, আলটিমেটলি তো বেস অফ স্কালের নিচে যে হিট করছে, তো যদিও এটা ভাঙা হয়ে যায় তাহলে তো উপর দিকে চলে যাবে, তাই তো? যাদের স্কাল ফ্র্যাকচার আছে তাদের করবো না। তাহলে এটাতে কি? তাহলে আরেকবার বল, একদম কেউ সামারাইজ কর, কি এটা? কি বল, তুই বল কি এটা? আর একটা নাম কি? রাইলস টিউব। ইন্ডিকেশন তুই যতটা বুঝেছিস বল। সবাই শুনতে পাচ্ছে না তোর কথা, জোরে বল। হেমারেজ, হ্যাঁ। কনসাস পেশেন্টটা হতে পারে, হ্যাঁ। মেডিকেশন, ঠিক আছে। আচ্ছা, আর কি বল, কোথায় কখন মানে কি কমপ্লিকেশন হতে পারে? আর পারফোরেশন, ঠিক আছে। কনফার্ম কি করে করবো যে পজিশন? ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে, এটা দেখলি, এটা কি, কোথায় ইউজ হয়, কি প্রতিটা পার্টস এর কি নাম? ওটাকে কি বলে? কিডনি। কিডনি কটা আছে? দুটো আছে। তারপরে কি আছে? ইউরেটার। তারপরে ইউরিনারি ব্লাডার কটা আছে? ঠিক আছে। তারপরে ইউরেথ্রা। এটা কোথায় থাকে? এটা কি, এর নামটা কি? পুরো নাম কি?
সেলফ রিটেনিং ডবল লুমেন ইনডোয়েলিং ক্যাথেটার, প্রতিটা কথার মানে আছে। ডবল লুমেন কেন? দেখ এখানে দুটো ওপেনিং আছে, তাই তো, দুটো লুমেন আছে এখানে, কার কোনটা ইউজ পরে বলছি। ডবল লুমেন বোঝা গেছে কেন? ইনডোয়েলিং মানে কিছু ক্যাথেটার হয় নিজে থেকে চলে আসে, কন্ডম ক্যাথেটার বলে, নিজে থেকে চলে আসে, কিন্তু এই ক্যাথেটার ওখানেই প্লেস থাকে। কি করে প্লেস থাকে? এখানে একটা বেলুন আছে, ঠিক আছে, এই বেলুনটা এই দেখ ব্লাডারের ভেতর থাকবে, বেলুনটাকে ইনফ্লেট করা হবে জল দিয়ে, তাহলে কি বেলুনটা ফুলে যাবে, এই ক্যাথেটারটা আর খুলবে না। তাহলে বোঝাতে পারছি না? আরেকবার বলবো, ক্যাথেটার তো করা হলো, ক্যাথেটার টিপটা ব্লাডারে গেল, কিন্তু এটা তো এমনি বেরিয়ে যাবে, একটু টানলেই তো চলে আসবে। বোঝাতে পারছি? তাহলে রাখতে হবে তো ইনডোয়েলিং ক্যাথেটার, মানে ওখানে থাকবে। কি করে থাকবে? এই যে একটা ওপেনিং আছে, এখানে স্টেরাইল ওয়াটার 10 ml 15 ml একটা ভলিউম দিয়ে ইনজেক্ট করতে হবে। একটা বেলুন আছে, সেই বেলুনটা ইনফ্লেট হয়ে যাবে। দেখ এই বেলুন আছে একটা, এখানে বেলুন, এখানেও বেলুনটা আছে, এটা ফোলানো নেই। তাহলে বেলুনটা যদি ইনফ্লেট করে যায়, এখানে বড় হয়ে যাবে, তাহলে এটা টাননিতে যত টানাটানি করি বেরোবে না। বোঝাতে পারছি? বুঝতে পেরেছিস? কার বুঝতে অসুবিধা আছে? তাহলে এটা কি নাম হলো? ইনডোয়েলিং ক্যাথেটার ডবল লুমেন। এটাকে তারপর কি হলো, ধর এটা তো ক্যাথেটার করে দেওয়া হলো, এটা কি ইউরিনারি ব্যাগ, ইউরিন জমা হবে এখানে, তারপরে 5 ঘন্টা 6 ঘন্টা যতটা ভরে গেলে আমি আবার ফেলে দেবো এটা। ঠিক আছে, ঠিক আছে। একটা ওপেনিং এখানে ইউরিন আসার জন্য, ইউরিন ব্যাগে অ্যাটাচড হবে। আর একটা ওপেনিং কিসের জন্য? বললাম যে বেলুন আছে, বেলুনটা ইনফ্লেট করার জন্য। কি দিয়ে ইনফ্লেট করব? স্টেরলাইট ওয়াটার। জল দিয়েও তো করতে পারি তো, মানে এয়ার দিলাম, বেলুনটা ফুলে গেল, একই তো ব্যাপার হলো, ভেতরে যে ফুলে গেল, টানলে আর আসছে না। তাহলে জল দিয়ে করি না কেন? যদি জল দিয়ে করি, এটা কি বোঝা যাচ্ছে? এখানে ধর তোর বেলুনটা, এখানে টিপটা আছে, যদি এয়ার দিয়ে করি, এ তো ভেতরে ভাসবে, ফ্লোট করবে তো। এবং এয়ার কি কম্প্রেসেবল, ঠিক আছে, মানে ধর পেশেন্ট যদি বসে, সামনে দিয়ে ঝোঁকে, ওটাও সাইজটা ছোট বড় হবে। সাইজ যদি ছোট বড় হয়, ইউরিনারি ব্লাডারে যে মাসেল আছে সেখানে এফেক্ট করবে। আর ওয়াটার কি সাইজ কম্প্রেসেবল না, ছোট বড় হবে না, মোটামুটি এক জায়গায় থাকবে। এয়ার হলে চারদিক ভেসে বেড়াবে। বোঝা গেছে? আর একটা কি, এখানে আমি যত ml জল দিয়ে যখন বের করব কিভাবে? আমাকে তো ক্যাথেটার রিমুভ করতে হবে, যতটা স্টেরাইল ওয়াটার আমি দিয়েছি ততটা আবার আমাকে বের করতে হবে, তাহলে বেলুনটা আবার ডিফ্লেট হয়ে যাবে, আমি আস্তে আস্তে বের করে নিতে পারবো। কিন্তু এয়ার কতটা দিয়েছি, ওখানে কতটা এয়ার আছে ওটা মেজার করা সম্ভব না। জল আমি দিতে পারবো যে 15 ml দিয়েছি, আবার 15 ml বের করে নেবো। এবং আর একটা, যদি ধর এটা বাস্ট করে গেল, এখানে তো বেলুনটা আছে, বেলুনটা বাস্ট করে যেতেই পারে, তাহলে কি ভেতরে এয়ার হয়ে যাবে এবং থিওরিটিক্যালি একটা এয়ার এম্বলিজম হয়ে যেতে পারে। কিন্তু যদি জল দিই, সে বাস্ট করে গেলে সে ইউরিন এসে জলই তো আসবে, কিছু তো অসুবিধা হবে না। বোঝাতে পারছি না? আরেকবার বলবো কেন এয়ার দিই না, বোঝা গেছে? 1 নম্বর কি, যদি বাস্ট করে যায়, ইউরিনের সাথে যদি এক্সট্রা আরো 10 ml যদি জলই মেশে, কিছু অসুবিধা আছে? অসুবিধা নেই। কিন্তু যদি এয়ার মিশে যায়, একটা এয়ার এম্বলিজমে, ওখানে যে আর্টারি আছে, ভেন আছে, এখান থেকে এয়ার এম্বলিজম হয়ে যেতে পারে। আর ভলিউম, একটা নির্দিষ্ট ভলিউম আমি বের করতে পারবো ডিফ্লেশনের সময়। আর এয়ার ফ্লোট করবে, কিন্তু ওয়াটার ফ্লোট করবে না। আচ্ছা, পয়েন্টগুলো বলা আছে কি কি। এবং এই মেটেরিয়ালটা কি, এটা কি দিয়ে তৈরি, এটা আর এটা কি দুটো আলাদা মেটেরিয়ালকে বুঝতে পেরেছিলিস না একই মনে হচ্ছিল? আলাদা। এটা ল্যাটেক্স মানে রাবার, ঠিক আছে। এটা একটা হয় সিলিকন, একটু দামি এবং এটা খুব ভালো, সিলিকন ক্যাথেটার যেটা বলে। ওতে আসছি, ক্যাথেটার করলে একটা অসুবিধা, পেশেন্টের অসুবিধা কি হয়? ইউটিআই হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, কিন্তু সিলিকন ক্যাথেটার করলে সেটা অতটা হয় না। ঠিক আছে, কাদের কাদের করব, একটা আইডিয়া কাদের কাদের করব? লেখা আছে, ইউরিন হচ্ছে না,
অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। যাদের বিপিএইচ আছে ছেলেদের, বিপিএইচ কি, প্রোস্টেটটা বড় হয়ে গেছে, ইউরিন ভালো করে হচ্ছে না, রিটেনশন হচ্ছে, অ্যাকিউট রিটেনশন হচ্ছে, কিছু তোর নিউরোলজিক্যাল কজ, ইউরিন তো করাতে হবে, তখন ক্যাথেটার দেবো। আনকনসাস পেশেন্ট, আইদার মানে সে নিজে থেকেই করে ফেলছে, কোনো তার বেড ফেড নিজে থেকে করে ফেলছে কিংবা করছে না, তখন আমি ক্যাথেটার করতে পারি। আউটপুট মেজারমেন্ট, এটা কাদের মানে কখন কখন লাগে, আউটপুট কাদের মেজার করতে লাগে? বলছে সিকেডি পেশেন্ট, তাই তো? ঠিক, সিকেডি পেশেন্টে আমাদের আউটপুট মেজার করতে হবে। কারণটা কি, কতটা জল খাচ্ছে, কতটা বেরোচ্ছে, তাদের খুব টাইটলি দেখতে হয়। সিকেডি মানে কি, কিডনিটা ফেল করে গেছে, বেশি জল দিতে পারবো না, শরীরে বেশি জল দিতে পারবো না, যতটা জল তার শরীর থেকে বেরোচ্ছে প্লাস 500 ml কি 600 ml দেবো। এই প্লাস 600 ml কেন দিই? আজকে অনেকটা একটা গোদা বাংলা হিসাব হচ্ছে, আজকে পেশেন্ট কতটা আইভি ফ্লুইড দেবো, কি কতটা তাকে ফ্লুইড দেবো, আগের দিনের আউটপুট ধর 1 লিটার আউটপুট করেছে এবং 500 ml এক্সট্রা যোগ করি। কেন এই 500 ml এক্সট্রা যোগ করি বোঝাতে পারছি কোশ্চেনটা? একটা পেশেন্ট আছে, আজকে নার্স এসে বলবে যে স্যার কে কত ml ফ্লুইড দেবো, প্ল্যান কি, সারাদিনে কত ml ফ্লুইড দেবো, সিকেডি পেশেন্ট, হার্ট ফেলিওরের পেশেন্ট, এদের টাইট ফ্লুইড মনিটরিং লাগবে। তুই কি করে বলবি কতটা লাগবে? তখন তুই বলবি আগের দিনে আউটপুট কত, আগের দিনে আউটপুট 1 লিটার এবং 500 ml এক্সট্রা দেবে। কেন 500 ml এক্সট্রা দিতে বলি? কারণ আমাদের বডি থেকে ইনসেন্সিবল লস হয়। ইনসেন্সিবল লস মানে স্কিন থেকে থেকে ফ্লুইড, হ্যাঁ, তার মোটামুটি অ্যামাউন্ট 500 ml এর মতো। আরো আছে, এটা গোদা বাংলা, ঠিক আছে। আউটপুট মেজারমেন্ট। আর একটা কি, সার্জারির সময় পেশেন্টের সার্জারি চলছে, সে তো আর মানে যেতে পারবে না, স্বাভাবিক জিনিস, তাকে ক্যাথেটার করেই রাখতে হবে। ইন্ডিকেশন বোঝা গেছে? ঠিক আছে। কন্ট্রা ইন্ডিকেশন কি কি? ইউরেথ্রাল ট্রমা, ইনজুরি হয়েছে, ইউরেথ্রাটা আইদার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়েছে, ট্রমা হয়ে ডিস্টার্ব হয়ে গেছে, এবার আমি যদি আরো ক্যাথেটার করতে যাই সেখানে আরো বেশি ট্রমা হয়ে যাবে। বোঝা গেছে? ইউরেথ্রাল ইনজুরিতে করতে পারবো না। ইউরেথ্রাল স্ট্রিকচার মানে ইউরেথ্রা সরু হয়ে গেছে, সেখানেও আমি করতে পারবো না। আর কি কি কমপ্লিকেশন হয়? ইউটিআই হয়। এটা কি, এটা কি একই জিনিস? এটা যে ট্রিপল লুমেন, এক্সট্রা আরো লুমেন আছে, কেন একটা এক্সট্রা আছে? এটা দুটো লুমেনের কাজ কি? এখানে যে দুটো লুমেন আছে এর কি কি কাজ বল, তুই বল একটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালেক্ট মানে ইউরিনটা আছে। আর একটা হচ্ছে 24 আওয়ার ব্লাডার ইরিগেশন, মানে একটা দিয়ে জল যাবে, 3 ওয়ে ক্যানুলা, যাদের 24 আওয়ার ব্লাডার ইরিগেশন লাগে, ধর হেমাচুরিয়া হচ্ছে, ব্লাড আসছে, তাদের ব্লাডারে কন্টিনিউয়াস ইরিগেশন মানে জল যাচ্ছে আবার ইউরিন দিয়ে জলটা চলে আসছে, বোঝা গেছে? তখন তাদের জন্য একটা এক্সট্রা। প্রোস্টেট সার্জারি এই সময় এটা লাগে। এটা থেকে 3 ওয়ে ট্রিপল লুমেন, ঠিক আছে। একজন তাহলে সামারাইজ কর, তুই বল, তুই প্রথমে বল এটার ইন্ডিকেশন কি কি, কাদের তুই করবি ক্যাথেটার? দুজন কি করা যাবে, ছেলে মেয়ে দুজন কি করা যাবে, না শুধু ছেলেদেরই করা যাবে? মেয়েদেরও করা যাবে তো? আচ্ছা, এবার ইন্ডিকেশন বল, কাদের করবি আউটপুট মেজারমেন্ট? সিকেডি পেশেন্ট। কেন আউটপুট মেজারমেন্ট করতে লাগবে কেন? ততটা ফ্লুইড দেবো, তাই তো? বেশি দিলে ওভারলোড হয়ে যাবে। আচ্ছা, আর ঠিক আছে, তার দুটো ইনস্ট্রুমেন্ট হয়েছে, এই দুটো মেন লাগে মেডিসিন ওয়ার্ডে কি সার্জিক্যাল ওয়ার্ডে যখনই যাবি এই দুটো দেখতেই পাবি। ওয়ার্ডে গিয়ে কারো দেখেছিস রাইলস টিউব করা আছে কি ক্যাথেটার করা আছে? দেখেছিস তো? ঠিক আছে, এটা হচ্ছে লাম্বার পাংচার নিডল, এটা দেখেছিস? আচ্ছা, এই লাম্বার পাংচার নিডল একটাকে স্টাইলেট বলে, ভেতরে যে নিডলটা আছে, আর একটা স্পাইনাল নিডল। স্টাইলেট মানেটা জানিস তো? নিডলের ভেতরে দেখ স্টাইলেটটা আছে, ইনসার্ট করা আছে, বোঝা গেছে?
এটা স্টাইলেট, এটা মেন নিডল, মেন নিডলের ভেতরে স্টাইলেটটা ইনসার্ট করা আছে। ঠিক আছে, কোথায় করে লাম্বার পাংচার? L4 L5, L4 L5 কি করে বুঝবো L4 L5? হ্যাঁ, কেবল ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক ক্রেস্ট যেটা আছে তার যদি লাইন টানি তাহলে L4 এর স্পাইনাস প্রসেসের ওপর দিয়ে যাবে, L4 আর L5 এর মাঝখানে হবে। পজিশনটা দেখেছিস? আইদার এরকম করে শুয়ে লাইং ডাউন অথবা সামনের দিকে ঝুঁকে। এবার যখন লাম্বার পাংচার আমার কাজটা কি, কেন করি লাম্বার পাংচার? সিএসএফটা নেব বলে। সিএসএফ কোথায় থাকে? সাব অ্যারাকনয়েড স্পেসে থাকে। সাব অ্যারাকনয়েড স্পেস মানে কি কি লেয়ার আছে, কটা লেয়ার আছে? যদি আমি বাইরে থেকে, ধর একজন পেশেন্ট, বাইরে থেকে আমি এটা ইনসার্ট করছি, কি কি লেয়ার আমাকে ক্রস করে যেতে হবে সিএসএফটা পাওয়ার জন্য? প্রথম থেকে দেখ কি কি, স্কিন, তাই তো, তার নিচে কি থাকবে? ফ্যাট, তার নিচে মাসেল, তার নিচে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। সুপ্রাস্পাইনাস লিগামেন্ট মানে এই যে স্পাইনাস প্রসেস গুলো আছে তার উপরে একটা লিগামেন্ট, নাম থেকে বোঝা যাচ্ছে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। তারপরে কি? ইন্টারস্পাইনাস লিগামেন্ট, এটা তো স্পাইনাল প্রসেস, বোঝা যাচ্ছে এটা ভার্টিব্রাল বডি, এটা স্পাইনাস প্রসেস। ইন্টারস্পাইনাস লিগামেন্ট, সামনের একটা লিগামেন্টাম ফ্লেভাম। তারপরে কি থাকে? ডুরামেটার, ডুরামেটারের আগে এপিডুরাল স্পেস যেখানে ফ্যাট থাকে, তারপরে অ্যারাকনয়েড, তারপরে সাবঅ্যারাকনয়েড স্পেস। যদি কোশ্চেন আসে যে লাম্বার পাংচারের সময় কটা লেয়ার, কি কি লেয়ার আমাকে পিয়ার্স করতে হয়, আমি যখন করব কি কি লেয়ার পিয়ার্স করছি, কেন করছি? সিএসএফ পাওয়ার জন্য আলটিমেটলি, তাই তো। সিএসএফটা আমি দেখবো, এতগুলো লেয়ার, আর একবার কি কি, স্কিন, ফ্যাট, মাসেল, এই তিনটে তো কমন। তারপরে কি থাকে? সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, লিগামেন্টাম ফ্লেভাম, এপিডুরাল, ডুরাল, সাবঅ্যারাকনয়েড। তারপরে কি থাকে? সিএসএফ পরে পায়োম্যাটার, ঠিক। পায়োম্যাটারের পরে কি থাকে? স্পাইনাল কর্ড, ঠিক আছে। আচ্ছা, পজিশন দেখা গেছে, বোঝা গেছে কি করে করতে হয়। ওরকম করে সামনের দিকে ঝোঁকে কেন? সোজা স্ট্রেটও থাকতে পারে তো, যাতে ভার্টিব্রাল বডিগুলো আরো সরে যায়। আমি তো ভার্টিব্রাল বডি ভেদ করে করতে পারবো না, বোঝা গেছে কনসেপ্টটা? দেখ, এখান থেকে যদি আমি ইনজেক্ট করি, এর মাঝখানে বোনসের মাঝখানে তো আমি করতে পারবো না, দুটো বোনসের মাঝখানে আমাকে করতে হবে। এই দুটো বোনসের মাঝখানে স্পেসটা কি করে হবে? যদি আমি সামনের দিকে ঝুঁকি, তাই তো। কখন করব লাম্বার পাংচার? নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে করতে হয়। একটা কি কি, মেনিনজাইটিস, সিএসএফ অ্যানালিসিস করব, গুলেনবারি সিনড্রোম, ঠিক আছে, সাবঅ্যারাকনয়েড হেমারেজ, হ্যাঁ এগুলোতে করব। কন্ট্রাইন্ডিকেশন কি কি? রেজড আইসিপি, রেজড আইসিপি মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেছে, ওখানে আমি লাম্বার পাংচার করতে পারবো না। একটা লোকাল ইনফেকশন, যেখানে আমি করব সেখানে ইনফেকশন হয়েছে, তাহলে তো ইনফেকশনটা ওই সিএসএফ ওখানে চলে যাবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, আর কমপ্লিকেশন কি হয়? পোস্ট ডুরাল পাংচার হেডেক, এটা সত্যি, লাম্বার পাংচার করার পর খুব হেডেক হয়। এই হেডেকটা কমাবার জন্য কি কি করতে হয়? এখানে যে নিডলটা আছে, নিডলটা আরেকবার বলে দিই, এই যে ডুরামেটার আছে, ডুরামেটারটা কিন্তু পিয়ার্স করে না, ডুরামেটার যে লেয়ার গুলো আছে লেয়ার গুলো সরিয়ে ঢোকে। যদি পিয়ার্স করে তাহলে হেডেক বেশি হবে। এমন ভাবে করতে হয় ডুরামেটারের যে লেয়ার মানে ফাইবার গুলো আছে, ফাইবার গুলো ধর এগুলো ফাইবার আছে, ফাইবার গুলোর মাঝখান দিয়ে যাতে যায়, ফাইবার গুলো যদি পিয়ার্স করে ব্যথা বেশি হতে পারে। তাহলে কি সিএসএফ অ্যানালিসিস, সিএসএফ কি কি আছে, সিএসএফ অ্যানালিসিস আমরা কি কি দেখি এমনি বেসিক আইডিয়া? সিএসএফ প্রোটিন, সুগার, সেল কাউন্ট, সিএসএফ প্রেসার, ক্লোরাইড, আর কোনো স্পেশাল টেস্ট, এতগুলো দেখি। ঠিক আছে, তিনটে ইনস্ট্রুমেন্ট পড়ালাম, এবার একটু চেস্ট এক্সরে পড়াবো। ঠিক আছে, ওটা তো করা আছে, চেস্ট এক্সরেটা আগে তোদের ব্যাচই একটা পড়িয়েছিলাম, ওটা আরেকবার পড়াচ্ছি। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, তিনটে ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, এবার কি পড়াবো?
চেস্ট এক্সরে, চেস্ট এক্সরে ফ্রন্টাল ভিউ। এক্সরে কিভাবে নেয়, এক্সরে কিভাবে নেয় দেখ, এটা কি মেশিনটা, এটা কি ক্যাসেট অথবা এক্সরে ফিল্ম। এক্সরে জিনিসটা কি, এক্সরে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাই তো? একটা লাইট যেরকম এক্সরেও সেরকম। বেসিক্যালি কি, লাইট যদি আসে, আমার এখানে একটা শ্যাডো পড়ছে, তাই তো? এক্সরেতেও সেম শ্যাডো পড়বে, কিন্তু লাইট কোনো কিছু ভেদ করে যেতে পারে না, এক্সরে যেতে পারে, এটাই ডিফারেন্স। বেসিক্যালি এক্সরে একটা শ্যাডো, লাইটে যেরকম শ্যাডো পড়ে এক্সরেও সেরকম শ্যাডো। কি করে হয়, এই যে মেশিনটা আছে, মেশিন থেকে এক্সরে বিম প্রজেক্ট করা হয়, হিউম্যান বডি, এক্সরে ফিল্ম, ক্যাসেট। কি কি পজিশনে হয়, পস্টেরো অ্যান্টেরিয়ার, ওপরটা দেখ সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে, এক্সরে ফিল্ম, এক্সরে বিমটা কোথা থেকে আসছে, পস্টেরো অ্যান্টেরিয়ার, এটা অ্যান্টেরো পস্টেরিয়র, ওটা এটা কি অ্যান্টেরো পোস্টেরিয়র। এবার যদি তুই কোনো চেস্ট এক্সরে দেখিস, কিছু কিছু সাদা, কিছু কিছু কালো, কিছু কিছু কম সাদা কম কালো, এগুলো কেন হচ্ছে? সবই সাদা হতে পারতো, সবই কালো হতে পারতো, কেন হচ্ছে, কারণটা কি? যদি আমি হিউম্যান বডিতে দেখি, ব্রডলি তিনটে জিনিস আছে। তিনটে জিনিস কি কি থাকবে, একটা এয়ার থাকবে লাংসে, চেস্ট এক্সরে মানে কি লাংস, হার্ট, একটা এয়ার থাকবে, সফট টিস্যু থাকবে মানে তোর হার্ট এগুলো আছে, আর একটা কি থাকে, বোনস থাকে। যেগুলো ট্রেডিশনাল এক্সরে, এই যে সাদা কালো কেন হচ্ছে, যেগুলো ট্রেডিশনাল এক্সরে, আগেকার দিনের এক্সরে, সেগুলো তাদের মেকানিজমটা কি ছিল? তাদের মেকানিজমটা ছিল এক্সরেটা আসবে, এসে এখানে রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে একটা ফিল্ম হবে। কিরকম, যদি এয়ার আসে, এয়ার, এয়ার এক্সরে বিমকে কোনো অ্যাবজর্ব করে না, পুরোটাই ফিল্মে চলে যায়, সেখানে বেশি রিয়াকশন হয়, তাই জন্য ওটা কালো। বোঝা গেছে? বোনস ম্যাক্সিমামই অ্যাবজর্ব করে নেয়, কিছুটা সে রেডিয়েট করে গিয়ে ফিল্মে যায়, তাই জন্য ওটা সাদা। আর মাঝামাঝি সব টিস্যু, মাঝামাঝি সাদা আর কালোর মধ্যে। বোঝাতে পারছি? আগেকার দিনে যখন ট্রেডিশনাল এক্সরে ছিল, যখন এক্সরে ফিল্ম থাকতো, এক্সরেটা পড়তো, এখানে রিয়াকশন হতো, ইয়ারের মাঝখান থেকে বেশি এক্সরেটা পড়ছে, পুরো অ্যামাউন্টটা যদি আমি 20 ইউনিট এখান থেকে এক্সরেটা প্রজেক্ট করি, যে এক্সরে বিমটা ইয়ারের মাঝখান দিয়ে আসছে 20 ইউনিটই এখানে যাচ্ছে, ম্যাক্সিমাম রিয়াকশন হচ্ছে ওখানে, ওখানে কি হচ্ছে, কালো হয়ে যাচ্ছে। বোনসের মাঝখান দিয়ে যখন পাস করছে, বোনস 15 ইউনিট অ্যাবজর্ব করে নিচ্ছে, 5 ইউনিট ছাড়ছে, সে 5 ইউনিট কি কম রিয়াকশন হচ্ছে, সেটা সাদা হচ্ছে। বুঝতে পারছি? দেখ সাদা কালো কেন, দেখ বোনস গুলো দেখা যাচ্ছে, এক্সরে বিমটা ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে নিচ্ছে যখন এর ভেতর দিয়ে এসছে, আর এয়ারের মাঝখান দিয়ে যখন এসছে ম্যাক্সিমাম চলে গেছে, ওই জন্য সাদা কালো। কিন্তু এখন ডিজিটাল এক্সরে, ঠিক আছে, ডিজিটাল এক্সরে এরকম করে প্রজেক্ট করে কম্পিউটার। ঠিক আছে, এবার হচ্ছে পিএ ভিউ, এপি ভিউ। এই দেখ, এটা হচ্ছে সেম লোকেরই এক্সরে, একটা পিএ ভিউ একটা এপি ভিউ। কিছু কি আলাদা দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে আলাদা? এই এটা তো হার্টের শ্যাডো, এখানে কি কি মানে কি কি পার্টস আছে আগে বলি। এটা কি, এটা নরমাল এক্সরে ভাব, এটা কি, এটা কি স্ট্রাকচার, হার্ট, এটা কি ক্লাভিকেল, এটা কি ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরে কি বলেছি লাংস, ডায়াফ্রামের নিচে অ্যাবডোমেন, এগুলো কি রিবস। এই এই যে সাদা পাড়াটা নেমেছে এটা কি, না এই যে কালো কালো, কালো মানে কি, কালো মানে ইয়ার, তাহলে ওখানে কি আছে, ঠিক আছে। এটা যদি সেমই হয় তাহলে এখানে হাতটা বড়, এখানে হাতটা ছোট কেন? কারণ এটা ভালো দেখ, এখানে ধর আমি দাঁড়িয়ে আছি, সাপোজ এখানে দেওয়াল আছে, একটা ওয়াল আছে, একটা এখানে একটা লাইট সোর্স, এক্সরে লাইট সোর্স যাই হোক, মিডিল দিয়ে গেল একটা ছায়া পড়লো,
যখন সাইড দিয়ে যায় এক্স-রে লাইট যাই হোক একটু ডিফ্লেক্ট করে, তাহলে কি এতটা শ্যাডো পড়বে? বোঝাতে পারছি? এটা ধর হচ্ছে তোর হার্ট, এটা হচ্ছে হার্ট, এতটা শ্যাডো পড়লো, কেন পড়লো? সাইডে একটু ডিফ্লেক্ট করে। এবার যদি ওয়ালটা আরেকটু আমি পেছিয়ে দিই, একটু পেছিয়ে দিলাম, প্রথমে এ পজিশন আছে, প্রথমে বি পজিশন আছে, শ্যাডোটা কি হবে? ওয়ালটা পেছিয়ে দেওয়ার পর আমি যখন পেছিয়ে দিলাম ওয়ালটা, এবার আমি শ্যাডোটা নিচ্ছি সেম জিনিসেরই, একটা এতটা একটা এতটা, লাইট সোর্স সেম পজিশনে আছে, স্ট্রাকচার সেম পজিশনে আছে, শুধু আমি ওয়ালটা সরিয়েছি। বুঝতে পারছি? সেম জিনিস পিএ ভিউ এপি ভিউতে হয়। কি করে হয়? আমি তো হার্টের সাইজ নিয়ে কনসার্ন, এখানে হার্টটা এখানে আছে, হার্ট কোথায় থাকে? আমাদের সামনে থাকে। হার্ট থেকে যে ওয়াল, এটা হচ্ছে ওয়াল, তো আলটিমেটলি এখানে শ্যাডোটা পড়বে। দেখ এই ডিস্টেন্সটা আর সামনের ডিস্টেন্স, একবার আমি প্লেটে চেপে আছে, দুটো কি ডিস্টেন্স এক? এখানে কি ডিস্টেন্সটা বেড়ে গেল না? বোঝা গেছে? ওখানে ডিস্টেন্সটা একবারে কাছে ছিল, শ্যাডোটার যে ডিফ্লেকশন হলো, এই যে শ্যাডোটার ডিফ্লেকশনটা হলো এখান থেকে এইটুকু একদম কাছে আছে, ফিল্মটা মিনিমাল হলো, কিন্তু এপি ভিউতে দেখ আরো সামনে আছে প্লেট থেকে, তাই শ্যাডোটা বড় হয়ে গেল। বোঝা গেছে কেন কেন হার্ট শ্যাডো বড় হয় এপি ভিউতে? বুঝতে পেরেছিস? সবার বুঝেছিস তো? এইটা ঠিক আছে। এটা তাহলে কি ভিউ? ওটা কি? ওখানে হার্টের পজিশন ক্যাসেট থেকে কতটা দূরে আছে? পিএ ভিউ থেকে, ফিল্ম থেকে হার্টের পজিশনটা কাছে না দূরে? পিএ ভিউতে কাছে, ওই জন্য শ্যাডোটা ছোট আর এটা বড়। এবার হার্টের সাইজ নিয়ে আমরা এত চিন্তিত কেন, মানে এত কনসার্ন কেন? কার্ডিওমেগালি। কার্ডিওমেগালি হলে কি হতে পারে? হার্ট ফেলিওর, অন্য কোনো হার্টের রোগ, এগুলো আমরা সাসপেক্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার একটা এক্সরে, গুড এক্সরে কাদেরকে বলবো যে এটা ঠিকঠাক এক্সরেটা নেওয়া হয়েছে? কি করে বলবো? রাইপ ক্রাইটেরিয়া হয়। ঠিক আছে, কি কি হয়? আর দিয়ে কি? রোটেশন। আর দিয়ে কি? রোটেশন। রোটেশন মানে পজিশনটা কি ছিল, এক্সরে আমি নেব কি করে, পিএ ভিউ কি করে নেব? সামনে প্লেটটা আছে, টাচ করব, যে স্ক্যাপুলা আছে সামনে, হাতটা সামনে দিকে নিয়ে যাব, কোমরের হাতটা থাকবে সামনের দিকে ঝোকাবো, শোল্ডারটা দেখেছিস সামনের দিকে করা আছে, আর মুখটা উপর দিকে, যাতে ফিল্ড অফ ভিউটা ব্লক না করে, মুখটা উপরের দিকে। এটা একটা পজিশন। এরকম করে বেঁকে দাঁড়ালো যদি, এরকম করে বেঁকে দাঁড়ায় যদি, এক্সরে আসবে না, সুপার ইম্পোজড হয়ে যাবে দুটো স্ট্রাকচার। রোটেশন আমাকে ঠিক করতে হবে। রোটেশন ঠিক আছে কিনা কি করে বুঝবো? ক্লাভিক্যালের যে মিডিয়াল এন্ড, এটা ক্লাভিক্যালের কি এন্ড? মিডিয়াল এন্ড। যে স্পাইনাস প্রসেস, ওখান থেকে একটা ইমাজিনারি মিডল লাইন টানবো, মিডিয়াল এন্ড যদি ইকুইডিস্টেন্ট যদি হয় তাহলে তার রোটেশন ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা টেনে মানে সাইড করে দাঁড়ায়, এই একটা মিডিয়াল এন্ড কাছে চলে আসবে আর একটা খুব দূরে চলে যাবে। ঠিক আছে, তাহলে রোটেশন ঠিক নেই, সেই এক্সরেটা আমি বলে কিছু কমেন্ট করব না, যেটা ঠিক করে নেওয়াই হয়নি। আর একটা কি? ইন্সপিরেশন। এক্সরে কখন নিতে হয়? ফুল ইন্সপিরেশন নেওয়ার পর। কেন নিতে হয় ফুল ইন্সপিরেশন নেওয়ার পর? দেখ, এই দুটোরও সেম পার্সনের, কিছু কি আলাদা আছে? দেখ ওখানেও দেখ হার্টের সাইজটা একটু বড় লাগছে, ওটা ফুল ইন্সপিরেশনে নেয়নি, আর এটা ফুল ইন্সপিরেশনে নিয়েছে। ওখানে এখানে আবার যদি ফুল, এটা বেসিক জিনিস, যদি ফুল ইন্সপিরেশনে না নিই, এরকম করে নিলাম, এরকম করলাম, ডায়াফ্রামটা কি হয়? ফুল ইন্সপিরেশনে নিচে যায়, হার্টটাকেও টেনে ধরে, তাই তো? আর যদি ফুল ইন্সপিরেশন না হয় তাহলে কি? ডায়াফ্রামটা ডোম শেপের হয়ে থাকে, হার্টটা ওই জন্য বড় লাগে। কখনো কার্ডিওমেগালি ভাবতে পারি যদি ফুল ইন্সপিরেশনে না নেয়। আর একটা কি প্রবলেম হয়? ব্লাড ভেসেল গুলো কনজেস্টেড হয়ে যায় আরো। ঠিক আছে, তাহলে ফুল ইন্সপিরেশনে নিতে হবে। ফুল ইন্সপিরেশন নেওয়ার ক্রাইটেরিয়া কি? লেফট সাইডে অ্যান্টেরিয়ারলি 6টা রিবস ডায়াফ্রামের উপরে থাকবে। অ্যান্টেরিয়ার রিবস মানে অ্যান্টেরিয়ারলি কি করে বুঝবো কি?
এই যে আমি ট্রেস করছি, এটা অ্যান্টেরিয়র না পস্টেরিয়র? এটা বল অ্যান্টেরিয়র না পস্টেরিয়র? এটা এই যে ট্রেস করলাম, এটা এই ট্রেস করছি, এটা অ্যান্টেরিয়র না পস্টেরিয়র? পস্টেরিয়র। অ্যান্টেরিয়র দেখ সামনে আর একটা দেখা যাচ্ছে। যদি আমাকে গুনতে বলা হয় আমি সামনে দিয়ে গুনবো। বোঝা গেছে কোনটা অ্যান্টেরিয়র কোনটা পস্টেরিয়র? ঠিক আছে, একটা রোটেশন হলো, ইন্সপিরেশন হলো, পিটা কি পেনিট্রেশন, মানে কতটা এক্সরে দেওয়া হয়েছে। দেখ দুটো এই এক্সরেটা কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এটা আন্ডার এক্সপোজড মানে কি, মানে ধর 5 ইউনিট 10 ইউনিট এক্সরে দেওয়ার কথা ছিল, সে 5 ইউনিট দিয়েছে। বোনস ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে নিয়েছে, অন্য সবকিছু ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে নিয়েছে। অ্যাবজর্ব করে নিলে কি হবে? সাদা হবে, কিছু দেখা যাচ্ছে না, কোনো প্যাথোলজি বোঝা যাচ্ছে না, আন্ডার এক্সপোজ। আর একটা কি হয়, ওভার এক্সপোজ, সেই ছবিটা নেই। আমাদের যে এক্সরে গুলো আছে সেগুলো প্রায় ওরকমই, মানে পুরো কালো, মানে অনেকটাই কালো দেখতে পাবি ওভার এক্সপোজ যেগুলো। দুটোই আমার কোনো কাজে আসবে না। ঠিকঠাক এক্সপোজার নিতে হবে। ঠিকঠাক এক্সপোজার কি করে বুঝবো? ঠিকঠাক এক্সপোজার হচ্ছে হার্টের মাঝখানে ভার্টিব্রাল বডিগুলো ফ্রেন্ডলি বোঝা যাবে কটা আছে। এখানে দেখ 1 2 3 4 ফ্রেন্ডলি বোঝা যাচ্ছে। যদি না বোঝা যায়, এটা কি কোনো ভার্টিব্রাল বডি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। আর যদি খুব ভালোভাবে বোঝা যায় সারফেসটা ওভার এক্সপোজড। বোঝা গেছে? আর একটা কি শেষে হচ্ছে এক্সপোজার। এক্সপোজার মানে একটা অ্যাজ এ হোল এক্সরেটা কিরকম, সব ঠিকঠাক নেওয়া হয়েছে নাকি। বোঝাতে পারছি? 4টে ক্রাইটেরিয়া। হ্যাঁ, পেনিট্রেশন, অ্যান্টেরিয়র পস্টেরিয়র। হ্যাঁ, 6টা রিপস হচ্ছে তোর। হ্যাঁ, ক্রাইটেরিয়া হচ্ছে দেখ ফার্স্টের দিকে 6টা রিপস, 1 2 3 4 5 6টা, মিনিমাম 6টা লেফট ডায়াফ্রামের ওপর ক্রস করবে। ঠিক আছে, তার তার যদি কম থাকে তাহলে ইন্সপিরেশন নেওয়া হয় না। ঠিক করে ইন্সপিরেশন না নিয়ে ছবিটা তোলা হয়েছে। বোঝা গেছে? আর এটা কি অ্যান্টেরিয়র পস্টেরিয়র? তাহলে কোনটা? এই তো, এটা কি ভিউ? এটা পিএ ভিউ। একটা ভালো ইন্সপিরেশন, একটা উইদাউট ভালো ইন্সপিরেশন। আর একটা কি স্ক্যাপুলা। স্ক্যাপুলার পজিশন কি সাইডে থাকতে হবে, এরকম করলে হবে না। এরকম করলে কি স্ক্যাপুলাটা পেছনে চলে আসছে, ওইটাতে ফিল্ড অফ ভিউটাকে ব্লক করবে, যাতে স্ক্যাপুলাটা রোলড হয়ে সাইডে চলে আসে। বোঝা গেছে? ঠিক আছে। আর একটা কি পুরো এক্সরে ভালো করে দেখতে হবে। কেন ভালো করে দেখতে হবে? এটা একটা ছেলের এক্সরে, একটা এক্সাম্পল। সারা রাত পার্টি করার পর তার আর কিছু মনে নেই, কিন্তু প্রচন্ড ব্যথা হচ্ছে ডান দিকে। সে এবার এক্সরে করেছে, কিছু আছে? তার কিছু মনেই নেই, হোল নাইট পার্টির পর। কি আছে? কি আছে? এটা এটা কি? ফান্ডাস গ্যাস। তার মানে কি স্টোমাকে তো গ্যাস থাকে, ফান্ডিক গ্যাস। কালো মানেটা কি? এয়ার, তাই তো? তাহলে কি প্রবলেম আছে এটাতে? এগুলো কি দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে? এটা লেখা থাকে, বেড সাইড গুলো লেখা থাকে। হ্যাঁ, লেখা থাকে। হ্যাঁ, লেখা থাকে। এটা দেখা, এটা বোঝা যাচ্ছে, এটা এই জায়গাটা ফ্র্যাকচার হয়ে গেছে। বুঝতে পেরেছিস? এটা এটা একটা ধর নর্মাল এক্সরে। এখানে একটা তোদের জিজ্ঞেস করে যে সিটি রেশিও, কার্ডিওথোরাসিক রেশিও। ঠিক আছে, কার্ডিওথোরাসিক রেশিও কি করে ক্যালকুলেট করতে হয়? কার্ডিওথোরাসিক রেশিও কেন দেখি? কার্ডিওমেগালি ক্রাইটেরিয়াটা কি? নর্মালি লেস দেন 50%, নর্মাল পার্সনের। যাদের কার্ডিওমেগালি আছে তাদের মোর দেন 50%। সিটি রেশিও কি করে ক্যালকুলেট করে? অনেকে যেই ভুলটা করে, এটা কি বর্ডার হার্টের?
এটা কি বর্ডার? কোন বর্ডার হার্টের? এটা লেফট বর্ডার, আর এটা রাইট বর্ডার। ম্যাক্সিমাম ল্যাটারাল পয়েন্ট লেফট বর্ডারের, ম্যাক্সিমাম ল্যাটারাল পয়েন্ট মানে সব থেকে দূরের যেই পয়েন্টটা, সাপোজ এটা মিডিল থেকে তার ডিস্টেন্সটা, এবং ডান দিকেও সব মোস্ট ল্যাটারাল পয়েন্ট মিডিল থেকে তার ডিস্টেন্সটা, তাদের অ্যাডিশন। অনেকে কি করে পুরো একটা লাইন টেনে দেয়, পুরো লাইন নয়, ডান দিকের ডিস্টেন্স, বাঁ দিকের ডিস্টেন্স, বোঝা গেছে? তাদের দুটোর অ্যাডিশন। এবং যে ডায়াফ্রাম ম্যাক্সিমাম ডিস্টেন্সটা, এটা একটা 1 + 2 ডিভাইডেড বাই 3, 1 + 2 ডিভাইডেড বাই 3 নরমালি কত হয়? 50 বা লেস দ্যান 50%, কিন্তু যাদের কার্ডিওমেগালি তাদের মোর দ্যান 50%। আচ্ছা, আজকে কি এতটুকুই থাক? ঠিক আছে, পরে এগুলো পড়াবো। কোনটা? পেনিট্রেশন আর ওভার এক্সপোজড, আন্ডার এক্সপোজড। 3 হচ্ছে, আচ্ছা আচ্ছা, এই লাইনটা ম্যাক্সিমাম পয়েন্টটা যে ডায়াফ্রামের থ্রু দিয়ে, ঠিক আছে? থোরাক্সের ম্যাক্সিমাম পয়েন্টটা। ঠিক আছে, আয়।